ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে কিন্তু ভারতের 5 উইকেটে হার হয়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, ভারতের 4 নম্বর দিন অবধি যখন ভারত ব্যাটিং করছিল, 4 নম্বর দিন অবধি দেখে মনে হচ্ছিল ভারত কিন্তু এই ম্যাচটা জিতে যাবে। সবাই কিন্তু জেতার কথাই বলছিল, কিন্তু 5 নম্বর দিনে এসে খেলাটা হঠাৎ করে ইংল্যান্ড জিতে যায়, তা আবার ডমিনেটিং ওয়েতে 5 উইকেটসে জিতে যায়। ইন্ডিয়া টিমের তরফ থেকে পাঁচটা সেঞ্চুরিজ আছে, তারপরেও ইন্ডিয়া টিম হেরে যায়। ইন্ডিয়া টিমের তরফ থেকে প্রথম ইনিংসে, প্রথম যেটা ইংল্যান্ড ইনিংস ব্যাটিং করে, সেখানে জসপ্রীত বুমরার 5 উইকেটস ফল আসে, তা সত্ত্বেও ইংল্যান্ড জিতে যায়। ইংল্যান্ডের তেমন একটা কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ব্রিলিয়েন্স থাকে না, তাও ইংল্যান্ড জিতে যায়, কিন্তু ইন্ডিয়া জিততে পারে। নেপথ্যে কি কারণ সেটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। ফার্স্ট অফ অল, আপনাদের বুঝতেই হবে এটা একটা নিউ ইয়াং ইন্ডিয়া টিম। এর থেকে আমরা কিন্তু একদম সিরিজ জিতে যাবে বা করবে সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারি না। তবে যদি একটা আশা জেগে যায়, ইন্ডিয়ার ব্যাটিং দেখলাম প্রথম ইনিংসে, যশস্বী জয়সওয়াল দুর্দান্ত 100 রান, এবং এটা বলতেই হচ্ছে যে যশস্বী জয়সওয়াল কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই সেঞ্চুরি লাগাচ্ছে। তো যশস্বী জয়সওয়াল একটা ফিউচার স্টার এখন থেকেই বলতে পারি আমরা। তো যদি ফার্স্ট ইনিংস দেখি, জয়সওয়াল 101 রান করে, শুভমন গিল 147 রান করে, ঋষভ পন্থ 134 রান করে, এবং এই জায়গায় দাঁড়িয়ে কে এল রাহুলেরও 42 রানের একটা কন্ট্রিবিউশন থাকে। সো ইন্ডিয়া টিম প্রথম ইনিংসে করে 471 রান। ভাবা যায়? ক্যান ইউ ইমাজিন 471 রান ফার্স্ট ইনিংসে? সেটা চেস করতে নেমে ইংল্যান্ড 465-এ অল আউট হয়ে যায়। এবং ইংল্যান্ডের তরফ থেকে যদি টপ স্কোরার বলি, তাহলে ছিল বেন ডাকেট, 106 রান করেছিল। সরি, ওলি পোপ ছিল, 106 রান করেছিল। বেন ডাকেট 62 রান করেছে, এবং হ্যারি ব্রুকের 99 রান। তলার দিকে জে স্মিথ বলে যে উইকেট কিপার ছিল, তার 40, ক্রিস ওকসের 38। এগুলোই একটা আপনি বলতে পারেন যে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ছিল। এছাড়া জসপ্রীত বুমরা 5 উইকেটস নেয়, মোহাম্মদ সিরাজ 2 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 20 ওভার বল করে 6-এর ইকোনমিতে রান দিয়ে 3 উইকেট নেয়। সো এই গেল ফার্স্ট ইনিংস। এবার যখন ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে ব্যাটিং নামে, সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ভালো ব্যাটিং করে বলতেই হচ্ছে, কারণ 364 রান কম নয়, 364 রান করে, যেখানে কে এল রাহুলের একটা ক্লাসি সেঞ্চুরি ছিল 137 রানসে, এবং এগেন ঋষভ পন্থ যার 118 রানের একটা ইনিংস ছিল। বাট কাহানি মে টুইস্টটা তখন আসে যখন ইংল্যান্ড আসে ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে, তাদের সেকেন্ড ইনিংসে। জ্যাক ক্রলি 65 করে, বেন ডাকেট 149 রানসের ইনিংস খেলে, এবং জো রুট 53 ও জে স্মিথ বলে যে প্লেয়ারটি আছে 55 বল 54 রান করে ইংল্যান্ডকে কিন্তু জিতিয়ে দেয়। এবার ইন্ডিয়া টিমের যদি আমি ফ্ল গুলো বলি, ফ্ল খুব একটা খুঁজে পাবেন না, কারণ ব্যাটিং ওভারঅল ক্লিক করেছে, কিন্তু যেখানে ক্লিক করেনি সেটা বলতে হচ্ছে। ফার্স্ট যেটা ক্লিক করেনি সেটা হলো সাই সুদর্শন নাম্বার 3। দুটো ইনিংসেই তাকে দেখি ইমপ্রেসিভ মনে হয়নি, হয়তো ফার্স্ট ম্যাচ তাই মনে হয়নি, পরে হয়তো সে ইমপ্রুভ করবে, এটা হতেই পারে। আর একটা যেটা ইমপ্রুভমেন্ট ইস্যু, সেটা হলো ডেফিনেটলি করুণ নায়ার নিজের পজিশনটাকে জাস্টিফাই করতে পারেনি, তাকে 6 নম্বর দেওয়া হচ্ছে ব্যাটিং করতে। ঋষভ পন্থ কিন্তু 5-এ খেলছে, 6 নম্বরে করুণ নায়ার নামছে, বাট তাও করুণ নায়ারকে দেখেও মনে হচ্ছে না যে করুণ নায়ার খুব একটা ভালো পজিশনে আছে রান করার মতো। তো এই দুজনের ফ্লটা ছিল। বাট যার ফ্লটা সবচেয়ে বেশি ইন্ডিয়া ভুগেছে সেটা হলো শার্দুল ঠাকুর। না কোনো ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন পেয়েছে শার্দুল ঠাকুরের থেকে ব্যাটিং এ, না বোলিং। তাকে ওভারঅল পুরো অফ কালার মনে হয়েছে। এবার এখানেই প্রশ্ন উঠবে যে ইনফর্ম নীতিশ কুমার রেড্ডিকে কেন খেলানো হলো না, এবং কেন শার্দুল ঠাকুরকে খেলানো হলো, এই প্রশ্নটা উঠবে। যদি শার্দুল ঠাকুরের আমি কন্ট্রিবিউশনটা বলি, তাহলে ডেফিনেটলি শার্দুল ঠাকুরের যদি আমি কন্ট্রিবিউশনটা দেখি, ফার্স্ট ইনিংসে শার্দুল ঠাকুর ব্যাটিং এ রান করে 8 বলে 1 রান। ইংল্যান্ডের যে ফার্স্ট ইনিংস ছিল সেখানে সে বোলিং করে 6 ওভার মাত্র বল করে 38 রান, সেখানেও খরচা করে। সেকেন্ড ইনিংসে যখন শার্দুল ঠাকুর ব্যাটিং করতে নামে, সেখানে 12 বলে 4 রান করে, এবং লাস্ট যে ফোর্থ ইনিংস সেখানে শার্দুল ঠাকুর 10 ওভার বোলিং করে 51 রান দেয়, এবং দুটো উইকেট নেয়, যে উইকেট গুলো নিয়ে কিন্তু ইন্ডিয়াকে সে ম্যাচ জেতাতে পারেনি, ম্যাচটা ইন্ডিয়া হেরেই যায় লাস্টে 5 উইকেটস। তো শার্দুল ঠাকুর অফ কালার, এবং যেটা সবচেয়ে বেশি ভাবায় সেটা হলো রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর এদের মতো প্লেয়ার যখন লোয়ার অর্ডার টেলেন্ডার হিসাবে আছে, লোয়ার অর্ডারে আছে, তা সত্ত্বেও ইন্ডিয়া টিমের লোয়ার অর্ডারে একদম রানই করতে পারছে না। টোটাল ফ্লপ কি করে হয়? সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। তাহলে কি কোথাও গিয়ে নীতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে আনা যেতে পারে? সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে, সেটাকে কিন্তু অবহেলা করা যাচ্ছে না।
দ্বিতীয় কথা, এবং তৃতীয় কথা হচ্ছে বোলিং। জাসপ্রীত বুমরা ছাড়া বোলাররা এত অফ কালার কেন? হোয়াট অ্যাবাউট প্রসিদ্ধ কৃষ্ণা? আইপিএল এ সে এত ভালো বোলিং করলো, সে ইংল্যান্ডের মতো জায়গা যেখানে ফাস্ট বোলারটা শুট করবে সেখানে সে বোলিং করতে পারছে না। মোহাম্মদ সিরাজ অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর কত এক্সপিরিয়েন্স সে গ্যাদার করবে? সে তো বড় বড় টুর্নামেন্ট খেলেছে, আইসিসি টুর্নামেন্ট, তারপরেও গিয়ে তার রেজাল্ট কেন এতটা খারাপ আসছে? জাসপ্রীত বুমরার ওপর যদি এত ওভারলোড দেওয়া হয়, এত ওভারলোড দেওয়া হয়, এবং যেটা খবর আসছে সোর্সেস থেকে সেটা হলো জাসপ্রীত বুমরা কিন্তু মাইট সেকেন্ড টেস্টটা মিসই করে যাবে। জাসপ্রীত বুমরা হয়তো সেকেন্ড টেস্ট খেলবে না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। আমি জানি না এটা কোন ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে, তার কারণ প্রথমত প্রথম ম্যাচটা হেরে গেছে ইন্ডিয়া, দ্বিতীয় কথা সেকেন্ড ম্যাচে তুমি যে বোলারটা সবচেয়ে ভালো বোলিং করেছে তাকে রেস্ট দিচ্ছ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে। তো কি ম্যানেজমেন্টের মাথায় চলছে ভগবান জানে। মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেট খেললো, মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেল, তা সত্ত্বেও মোহাম্মদ শামি আইপিএলও খেলেছে। সবচেয়ে বড় কথা, মোহাম্মদ শামি আইপিএলও খেলেছে, তারপরেও কিন্তু মোহাম্মদ শামি ইংল্যান্ডের টেস্ট সিরিজটাতে নেই। কেন হলো ভগবান জানে। হর্ষিত রানাকেই বা কেন ধরে রেখেছিল সেটাও ভগবানই জানে। মানে কি তার কন্ট্রিবিউশন সেটা জানতে হবে। গম্ভীরের থেকে হয়তো এই প্রশ্নগুলো করা যেতে পারে, হয়তো সে এড়িয়ে যাবে, বাট এগুলো কিন্তু করা যেতে পারে। ইন্ডিয়া টিমের যদি পজিটিভস গুলো দেখি তাহলে ডেফিনেটলি ঋষভ পান্থ একটা সবচেয়ে বড় পজিটিভ, যে ঋষভ পান্থ ভাইস ক্যাপ্টেন্সি পেয়ে দায়িত্বটাকে কমপ্লিটলি জাস্টিফাই করেছে। দুটো ইনিংসে দুটো সেঞ্চুরি, এবং দুটো সেঞ্চুরি খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করে করেছে, এটা কিন্তু বলতেই হচ্ছে। হ্যাঁ, আজকের দিনে কিন্তু স্ট্রাইক রেট টেস্ট ক্রিকেটেও যথেষ্ট রেলিভেন্ট, তাই জন্যই হয়তো এক সময় চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানের থেকে ইন্ডিয়া টিম মুখ ঘুরিয়ে নিয়েছিল। তাই স্ট্রাইক রেটের যদি কথা ওঠে কিন্তু ডেফিনেটলি বলতেই হবে ঋষভ পান্থ ইজ দ্য বেস্ট। তারপরে যদি আমি বলি সেকেন্ড বেস্ট, তাহলে ডেফিনেটলি শুভমান গিল খুব ভালো ফার্স্ট ইনিংসে ব্যাটিং করেছে। ইয়াশাসরি জয়সওয়াল খুবই ইমপ্রেসিভ, প্রত্যেকটা জায়গায় সে সেঞ্চুরি করছে। এবং যার কথা না বললেই নয় সেটা হলো ক্লাসি রাহুল, কে এল রাহুল যে সেঞ্চুরিটা করেছে একদম ক্লাস মেনটেন করে, তার প্রত্যেকটা শট দেখে মনে হচ্ছিল সে খুব কন্ট্রোলে ব্যাটিং করছে, এবং তার যে ফর্ম সে কিন্তু নিজের পিক ফর্মে এখন দেখে মনে হচ্ছে সে টেস্ট ক্রিকেটের আছে। সো ওভারঅল ইন্ডিয়া টিমের ব্যাটিং এর দিক থেকে পাঁচটা পজিটিভস এলেও বোলিং ফ্ল এবং লোয়ার অর্ডারের ব্যাটিংও ফ্ল, এই দুটো কারণে কিন্তু ইন্ডিয়া টিম এই ম্যাচটা, ইজি ম্যাচ যেটা একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া জিতে যাবে, সেই ইজি ম্যাচটা কিন্তু হেরে গেল। এবং ইন্ডিয়া টিমের বোলাররা 350-এর ওপর রান ফোর্থ ইনিংসে ডিপেন্ড করতে পারলো না, এটাই খুব খারাপ লাগে। হ্যাঁ, লাস্ট ইনিংসটা ফোর্থ ইনিংস যেটা, সেখানে কিন্তু জাসপ্রীত বুমরা সেভাবে ছিল না, বাট জাসপ্রীত বুমরা ফার্স্ট ইনিংসে তো নিজের কাজ করেছে প্রথম থেকেই। কোনো বাকি বোলাররা যেন কন্ট্রিবিউট করতে পারছে না এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে এইটা কি নেপথ্যে কি কারণ থাকতে পারে সেটা কিন্তু ভাবতে হবে। অনেকে বলছে না বিরাট কোহলি রিটায়ার করে গেছে, রোহিত শর্মা রিটায়ার করে গেছে, MS ধোনির কথা অনেকে বলে, বাট ফ্যাক্ট ইজ ইন্ডিয়া টিম এদের সবার রিপ্লেসমেন্ট একটা সময় খুঁজে পাবে, আপনি মিলিয়ে নিন সবার পাবে, কিন্তু জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট আমি মনে করি ইন্ডিয়া টিম আর কোনোদিন খুঁজে পাবে না। কারণ জাসপ্রীত বুমরা এক এবং অন্যতম, জাসপ্রীত বুমরার যা কোয়ালিটি সেটা ওয়ার্ল্ড অ্যাপ্রিসিয়েট করে। তো সেই বোলারটাকে সাপোর্ট করার মতো একটা সিঙ্গেল বোলার ইন্ডিয়া টিম পাচ্ছে না, এটাই দুর্ভাগ্যজনক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা দিতে দেরি হলো বিকজ আমি একটু ছুটি কাটাতে গেছিলাম, বাট এবার থেকে আপনারা রেগুলার ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সিরিজের আপডেটস গুলো পেতে থাকবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।